সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রানুমা। লোডশেডিংয়ের কারণে বিপাকে পড়েছেন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। প্রথম দিনের পরীক্ষার সময় দেশের অনেক কেন্দ্রে লোডশেডিংয়ের ঘটনা ঘটে। এছাড়া রাতেও বিদ্যুৎ না থাকায় প্রস্তুতি নিতে সমস্যায় পড়েছেন পরীক্ষার্থীরা। বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা আরম্ভ হওয়ার আগেই চলে যায় বিদ্যুৎ। পরীক্ষা শুরুর ৪৫ মিনিট পর আসে বিদ্যুৎ। এটি একটি হতাশার বিষয় ছিল যে প্রথম ১ ঘন্টা আমাদের কারেন্ট ছিল না। দেখা যায় আমরা ঘামে ভিজেছিলাম এবং প্রশ্নপত্র একটি নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। ছিল না, এর জন্য তো গরমে আসলে লিখতে সত্যি খুব কষ্ট হয়েছিল। পরীক্ষা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। 10টা সময় পরীক্ষা শুরু হয়েছে, এতে 10টা 43-এ কারেন্ট দিয়েছে। এখন বলেন আমাদের একটাই দাবি, পরীক্ষা যতদিন থাকবে অতদিন জানি বিদ্যুৎ না নেই। আজকে স্কুলে এই যে লোডশেডিং এর জন্য কত সময় পিছিয়ে গেছে, এটা তাদের তো এখানে কমিটিদের লোকেদের চেক করা উচিত ছিল যে আমাদের এত বড় একটা পরীক্ষা হবে, আমাদের এখানে সবকিছু ঠিক আছে নি। বিদ্যুৎ নাই, কেন বিদ্যুৎ নেই বলা যায় তার চুরি হয়ে গেছে। আসলে এরকম আজকে একটা দিনের মতো তার চুরি হওয়া স্কুল কর্তৃপক্ষ বা দারোয়ান অবশ্যই ছিল, তারা কি দায়িত্ব পালন করছে। কুড়িগ্রামের কয়েকটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে অস্বস্তিতে পড়েন পরীক্ষার্থীরা। বিকল্প কোনো ব্যবস্থাও ছিল না পরীক্ষা কেন্দ্রে। 1 ঘন্টা কারেন্ট ছিল না, কারেন্ট যাওয়ার কারণে আমরা গরমে অনেক অস্বস্তি বোধ করছিলাম। প্রথম পরীক্ষার সময় আমাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে একটু অসুস্থতায় পড়েছি। রংপুরের পরীক্ষার্থীরা জানায়, পরীক্ষা চলাকালীন কোনো বিদ্যুৎ বিভ্রাট না ঘটলেও পরীক্ষার আগের রাতে কয়েক দফায় লোডশেডিং হওয়ায় প্রস্তুতিতে বিঘ্ন ঘটে। পরীক্ষার হলে কারেন্ট সরবরাহ ভালোই ছিল, বিদ্যুৎ বাসায় সমস্যা হয় একটু পড়ালেখায়। বাসায় লোডশেডিং থাকলে তখন পড়ার ইচ্ছা থাকে না, তখন গরম লাগে, গরমে পড়াও হয় না। সরকারের কাছে আমাদের আবেদন যে এখন এই পরীক্ষার সময় যেন অন্তত কারেন্টটা না যায়। এছাড়া মেহেরপুরের গ্রামগুলোতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন এসএসসি পরীক্ষার্থীরা। এসএসসি পরীক্ষা চলাকালীন সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি তাদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। একটু ভালো আয়ের আশায় অবৈধভাবে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে একের পর এক প্রাণ ঝরছে। দালাল চক্রের ফাঁদে পড়ে সুনামগঞ্জের বেশ কয়েকটি পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে। প্রাণ নিয়ে ফিরেও এসেছেন কেউ কেউ। প্রশাসন বলছে, বিদেশ গমন প্রত্যাশী ও তার পরিবারের সচেতনতাই পারে যুবকদের এই মরণপথ থেকে ফিরিয়ে আনতে। লাখ লাখ টাকা উড়াইছি আমার প্রিয় আসলাম। টিয়ারগাঁওয়ের আখলুস মিয়া তার বড় সন্তান শায়েখ আহমদকে হারিয়ে পাগল প্রায় হয়ে আছেন। আমার না জানাই গেছি কি মানে ওখানে গিয়ে আমার ফোন মারছে যে আমি গেমে করে আইছি, টাকা দিল দেশ না, আমি ফইটা মরি দিব। আমি জমি দিচ্ছি একদিনের ভিতরে 7.5 লাখ গেমের টাকা, এইখান থেকে গেছে 4.5 লাখ। আমার সাথে কথা হয়েছে, যদি আমার গেমে দিয়ে নেতে যাই মুগি আমি দোয়া করি, আজ নেয় না তে আমার কিন্তু বার করি আমি ব্যস্ত। প্রবাসী অধ্যুষিত এইসব এলাকার ছেলেরা তাদের আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীর ইউরোপের বিলাসবহুলতার ছবি দেখে উদ্বুদ্ধ হন স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি দিতে। ভূমধ্যসাগর হয়ে কেউ পৌঁছাতে পারেন স্বপ্নের দেশ ইউরোপে, আবার সর্বস্ব হারিয়ে ফিরে আসেন কেউ কেউ দেশে। বলে যে 15 লক্ষ টাকা করে লাগবে একবারে ইটালি পর্যন্ত। তো পরবর্তীতে যখন আপনার বোট ছাড়ার পরে প্রায় একদিন পার হওয়া যাওয়ার পরে লিবিয়ার যে কোস্টগার্ড গিলি ছিল তারা আমাদেরকে ধরার পরে তারা পরবর্তীতে আপনার মনে করেন জেলখানায় নিয়ে যায়। জেলখানা থেকে পরে আমি কন্ট্যাক্ট করি লোকমানের সাথে, লোকমান পরবর্তীতে আমার ফোন টোন কিছু ধরে না। জেল নিয়ে যখন আমরা দলালের মাধ্যমে যোগাযোগ করতে দেয় নাই দিছে, তবে দলালে আমরা সাথে যোগাযোগ করছে না। 3 দিন পরে আমরা বাঙালি একজনে কিনে নিছে, আমার অত্যাচার করছে। আমরা 3 থেকে 4 জন 5 জন, একজনের উপরে একজনের ঢুকাই নিছে। নেওয়ার পরে সাগরের মাছ ধরে নিছে। 3 ঘন্টা 4 ঘন্টা মরুভূমির পারদি এরকম গাড়ি দৌড়াই আনির পরে যখন আমরা নেওয়া তোমার খুল্লা দিছে, মানে শাটার খুল্লা দিছে, আমরা বাড়ি হারতে পারি না। ফার্মের মুরগির লাগান ফাউ একদম গেছে, মানে এমন অবস্থা হয়েছে আমরা আটটা দিতে পারি না। গেম যেটা বলে আর কি, যে ইটালি ফাটানির যে চেষ্টা ওইটাই গেম, বা একটা জায়গায় রাখে যে ওই জায়গাটা হচ্ছে গেম গোর। তো ওই গেম গোরে রাখাই কিছুদিন পর
মানে দেখা যায় 15 দিন 20 দিন পরে হইল যে নতুন বুট ম্যানেজ করতেছি, ওই জায়গায় তো আমরা বাসা জানি না, তো দালালের ওই চক্রান্তে একের পরে এক অনেকবারই টাকা দিতে দিতে প্রায় 30 লাখের মতো টাকা দিছি। একবার জাস্ট বুটে উঠতে পারছি, উঠার পরে তো ওই দেশের যারা কোস্টগার্ড আছে ওরা আমরা ধরার পরে জেলে নিছে, জেল থেকে আবার বিক্রি করছে। জেলা প্রশাসনের নির্দেশনায় ভূমধ্যসাগরে 13 জনের নিহতের ঘটনায় সুনামগঞ্জের 2 থানায় 2টি মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। মানুষকে সচেতন করার জন্য যে এই ধরনের বিপদ জেনেও, রিস্ক জেনেও যাতে মানুষ নিজের জীবনকে ঝুঁকির মুখে না ফেলে এবং তারা যাতে ভবিষ্যতে এই সম্পর্কে সচেতন হয়, এভাবে না গিয়ে সরকারিভাবে যদি কোনো যাওয়ার সুযোগ থাকে সেভাবে যাবে, কোনো লোভের আশায় কোনো দালালের মাধ্যমে বা অন্যের কারোর মাধ্যমে নিজের জীবনকে ঝুঁকি ফেলে না দেয়। এর আগে গত 2 বছরে সুনামগঞ্জের প্রায় 215 জন অবৈধ অভিবাসী আইএমওর মাধ্যমে দেশে ফিরে এসেছেন। এরকম অবৈধ অভিবাসন প্রত্যাশা ঠেকাতে পুলিশ, প্রশাসন, জনগণ সবাইকে সোচ্চার হতে হবে। জাকারিয়া আহমদ, দীপ্ত সংবাদ, সুনামগঞ্জ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে সাতক্ষীরায় 20 এপ্রিল অন্তত 700-এর বেশি মানুষকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। নিরাপদ আশ্রয়ের জন্য ভারতের উদ্দেশ্যে রওনা করেছিলেন নিহত ব্যক্তিরা। সেই লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিলেন বিভিন্ন জেলা থেকে আগতরা। পরে স্থানীয় রাজাকার ও আল বদর বাহিনীর কাছ থেকে তথ্য পেয়ে পাক হানাদাররা গিয়ে ওইসব মানুষকে রাতের আধারে গুলি করে হত্যার পর মরদেহ বিদ্যালয়ের পাশের পুকুরে ফেলে মাটি চাপা দেয়। নির্মম এই হত্যাকাণ্ডের 55 বছরেও সেখানে শহীদদের স্মরণে কোনো স্মৃতিসৌধ গড়ে ওঠেনি। তবে দিনটি স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছনে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন করে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। একসঙ্গে জন্ম নেয়া 5 শিশু সন্তানের লালন পালনের খরচ মেটাতে বিপাকে পড়েছেন পটুয়াখালীর দরিদ্র বাবা মা। এর মধ্যে 6 মাস বয়সী 3 ছেলে ও 2 মেয়ে সন্তানের পুষ্টির অভাব দেখা দিয়েছে। তাই সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছে পরিবারটি। লাবিবা, হাসান, হোসাইন, মোয়াচিন ও উমামার বয়স 6 মাস। গোসল খাওয়ানো সহ সবকিছু সামলাতে হয় তাদের মা ও নানিকে। একজন ঘুমালে অন্যজন জেগে ওঠে, চলে নিরবিচ্ছিন্ন সংগ্রাম। ওদের পালতে পালতে ওরা, আমি সারা রাত ঘুমাতে পারি না। যখন ঘুমাইতে যাই তখন একজনের পর একজনে উঠে যায়, একজনের খাওয়াই শোয়াই আর একজনে কান্না করে। এই জন্য আমার শরীর অনেক খারাপ, জ্বর, ঠান্ডা। গত বছরের 6 অক্টোবর ফুটফুটে 5 শিশুর জন্ম হয় পটুয়াখালীর বাউফল উপজেলার সিংহেরাকাঠি গ্রামের সোহেল লামিয়া দম্পতির ঘরে। অস্ত্রোপচার ছাড়াই জন্ম হয় 3 ছেলে 2 মেয়ে শিশুর। তাদের বাবা মুদি দোকানি। সন্তানের চিকিৎসা ও আনুষঙ্গিক খরচ চালাতে ঋণগ্রস্ত হয়ে পড়েছে পরিবারটি। বর্তমানে মায়ের সঙ্গে নানা বাড়িতেই বেড়ে উঠছে তারা। 6 মাসের ভিতরে মনে করেন আমাদের যে টাকা পয়সা ছিল, জামার যে টাকা পয়সা ছিল, সবকিছু আমরা অনেক ঋণী হয়ে গেছে। এই মুহূর্তে আমরা লোন টোন উঠাইছি অনেক। তারপর আমার স্বামী কিছু গাছগাছালি হেরগুলো বিক্রি করছি। একসাথে 5 শিশু জন্মের পর থেকে খুশি এলাকাবাসীও। তারাও চায় তারা সুস্থভাবে বেড়ে উঠুক। সরকারি তহবিলে যদি কিছু আর্থিক সাহায্য করতে, আগে ভবিষ্যৎ উজ্জ্বল করার লাগিয়া, লেখাপড়া করার লাগিয়া তারা ভালো সাইন করতে আল্লাহ আগে মঙ্গল কামনা করি। লিখিত আবেদন পেলে আর্থিক সহায়তার পাশাপাশি পরিবারটিকে ঋণ সহায়তা করা হবে বলে জানিয়েছেন জেলার সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা। উপজেলা এবং জেলা সমাজ কল্যাণ কমিটি আছে, সেখানে যদি উনি আবেদন করে তাহলে আমরা এই অসহায় পরিবারের জন্য আমরা সমাজ কল্যাণ এই পরিষদ থেকে যে আমাদের অনুদান দেওয়া হয় সেখান থেকে আমরা ওনাকে আমরা এই যে চিকিৎসা সহায়তার জন্য আমরা অনুদান প্রদান করতে পারবো। এছাড়াও ওনার স্বামীর সাথে আমার একবার ফোনে কথা হয়েছিল, তাকে বলেছিলাম যে আপনার কে যদি আমাদের ক্ষুদ্র ঋণ প্রকল্প আছে সেখান থেকে যদি আপনাকে এই ক্ষুদ্র ঋণের আওতায়, যেহেতু শুনেছি আপনার একটি মুদির দোকান আছে, সেখানে যদি আপনি আমাদের এই ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় আসেন। 2020 সালে সোহেল লামিয়ার বিয়ে হয়। 4 বছর পর জানতে পারে লামিয়ার গর্ভে একসঙ্গে 3 সন্তান এসেছে, কিন্তু জন্ম হয় 5 সন্তানের। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। দর্শক, দেশ জুড়ে চলা জ্বালানি সংকট নিয়ে এবারে জানবো। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলশাদ অ্যানি। অ্যানি, জ্বালানি তেল নিয়ে এখন যে ভোগান্তিটি চলছে, আজকে তার কি চিত্র দেখতে পাচ্ছেন?
আসলে আজকে কোনো নতুন ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি না। গত 1.5 মাস ধরে যে চিত্র দেখতে পাচ্ছি সেই একই চিত্রই দেখতে পেয়েছি রাজধানীর যে ফিলিং স্টেশন আছে সেই ফিলিং স্টেশনগুলোতে। আপনাদের দেখাতে চাই যে আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন মোটর সাইকেলের এই লাইনটা শুরু হয়েছে 7 রাস্তার একটু পরেও, ওখান থেকেই শুরু হয়ে এই যে সাউদার্ন যে ফিলিং স্টেশন আছে সেখানে এসে শেষ হয়েছে এবং এর উল্টো পাশে যেটি মহাখালীর থেকে এসেছে তেজগাঁর দিকে, ওই রাস্তায় আমরা দেখেছি যে ব্যক্তিগত যেসব গাড়ি আছে, ব্যক্তিগত গাড়ি যেসব ছোট গাড়ি যেগুলো আছে, বড় গাড়ি যেগুলো আছে যেরকম টাউনে সাইএস, পিক আপ, ট্রাক সহ আমরা দেখেছি সেই মহাখালী থেকে সেই দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে তেল পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমি যে ফিলিং স্টেশন আছে সেখানে তেল সরবরাহ বন্ধ হয়েছে। পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আজকে ভোর 5টা পর্যন্ত তারা তেল দিতে পেরেছেন, এরপর 5টার পর থেকেই এখানে তেল সরবরাহ বন্ধ রয়েছে কারণ তাদের কাছে তেল নেই। তাদের যে তেলের যে গাড়ি সেটি গিয়েছে ডিপোতে, তেল আনতে গিয়েছে, এখন পর্যন্ত পৌঁছায়নি। তারা জানিয়েছেন যে সম্ভাব্য যে সময় সেটি জানিয়েছে যে 12টার দিকে তাদের তেলের যে গাড়ি সেটি আসার কথা রয়েছে। আর তেলের গাড়ি আসার পর সেই তারা আনলোড করবেন এবং কিছুক্ষণ বর্জ্য যেগুলো আছে সেই বর্জ্য জমার জন্য আরও কিছু সময় দিতে হবে। এরপর তারা হয়তো 1টা কিংবা 1:30টার দিক থেকে তেল সরবরাহ করতে পারবেন গ্রাহকদের। তার আগ পর্যন্ত যারা আছেন, তারা লাইনে দাঁড়িয়ে আছেন, তাদেরকে সেই অপেক্ষায় থাকতে হবে লাইনের জন্য। তো এখানে যারা আছেন, যারা গ্রাহক আছেন, তাদের যে অভিযোগ, তারা আসলে সময় জানেন না যে কখন কোন সময় তাদের তেল সরবরাহ করা হচ্ছে। আর পেট্রোল কর্তৃপক্ষ যারা আছেন, পাম্প কর্তৃপক্ষ যারা আছেন, তার সাথে কথা বলেছি, ম্যানেজার যিনি আছেন তিনি যেটা জানিয়েছেন যে তাদের যে চাহিদা সেই চাহিদার তুলনায় তারা পর্যাপ্ত তেল পাচ্ছেন না। 13,000 থেকে তারা 13,000 লিটার মতো তেল পাচ্ছেন, যেটা তাদের কাছে তারা যেটা বলছে এটা অপ্রতুল। এই মুহূর্তে আসলে তাদের আরও বেশি লিটার তেল দেওয়া দরকার। তেল যদি তারা পর্যাপ্ত পরিমাণে পান তাহলে এই ধরনের কোনো ক্রাইসিস যেরকম দীর্ঘ লাইন সেই লাইন থাকবে না বলে মনে করছেন পাম্প কর্তৃপক্ষ। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। দর্শক শুনছিলাম, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এবং পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিবৃতিতে এই তথ্য জানান ট্রাম্প। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের শক্তিশালী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর এক নতুন বিশ্লেষণকে উদ্ধৃত করে মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, অপারেশন এপিক ফিউরি নামে পরিচিত এই সামরিক অভিযানের ব্যাপকতার কারণে যুক্তরাষ্ট্রের যুদ্ধাস্ত্রের ভাণ্ডারে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। খেলার খবর, গেল অক্টোবরে ঢাকায় আয়োজিত কাভা কাপ আন্তর্জাতিক টুর্নামেন্টে ব্যয়ের হিসেব নিয়ে অসন্তোষ রয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশনে। সংগঠনটির সহ সভাপতিও আর্থিক অস্বচ্ছতার বিষয়টি স্বীকার করেছেন, যদিও সাধারণ সম্পাদক বলছেন পুরোটাই অপপ্রচার। গেল অক্টোবরে ঢাকায় বসেছিল সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনে কাভা কাপ মেন্স টুর্নামেন্ট। 6 দেশের অংশগ্রহণে আয়োজিত আসরে খরচ ধরা হয় 1 কোটি টাকার কিছু বেশি, কিন্তু টুর্নামেন্ট শেষে এর ব্যয় ছাড়িয়ে যায় 1.5 কোটিরও বেশি। ফলে ঘাটতি মেটাতে ভলিবল ফেডারেশনে ব্যাংক হিসাবের এফডিআর ভাঙতে হয়। তাতে সংস্থার আর্থিক স্বচ্ছতা বিষয়টি উঠে আসে কয়েকটি গণমাধ্যমে। বাইরে থেকে যে সমস্ত দেশ খেলতে আসে বা আমরাও যখন যাই তখন আমরা কিন্তু ওনাদের ওই থাকা খাওয়ার জন্য মিনিমাম একটা টাকা আমরা দেই, সেটা সাফিসিয়েন্ট হয় না। সার্চ কমিটির মাধ্যমে গঠিত ভলিবল ফেডারেশনে বর্তমান কমিটি কাজ করছে 1 বছরেরও বেশি সময় ধরে। এই সময়ের মধ্যে অর্থ আত্মসাৎ, দলীয়করণ সহ নানান অভিযোগ প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। পূর্ণাঙ্গ অডিট করছি আমরা, এখানে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আমরা অবভিয়াসলি সেটাকে এটা
যাতে এটা স্বচ্ছ যাতে থাকে সেটাও আমরা চেষ্টা করছি। কোনো অস্বচ্ছতা যদি থাকে সেটাও আমরা দেখবো ইনশাআল্লাহ। যদিও এই বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তার দাবি পূর্বের কর্মকর্তারা আবারও ফেডারেশনে ঢোকার জন্য নানা ধরনের সুযোগ খুঁজছেন। এটা এক ধরনের টোটালি হচ্ছে এটা প্রগন্ডা, মানে আমাদের মধ্যে হয় না অনেক সময় যে মন খারাপ, মনের একজনের সাথে মনের মিল যে ব্যাপারটা হচ্ছে আছে বলতে অভিযোগ আছে, অভিযোগ জন্য আমরা ওটি ব্যবস্থা করেছি। এটা ব্যক্তিবিশেষ, এখানে যারা দায়িত্বে ছিলেন ওনারা সাবেক অনেক পাওয়ারফুল মানুষ, ওনারা তো অবশ্যই চাইবেন যে আবার কীভাবে ক্রীড়াঙ্গনে আসা যায়। এই বিষয়টা থেকে আসলে ওই চাপে ফেলানোর জন্য এই ভুয়া নিউজটা আনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অডিট কমিটির মাধ্যমে কাফা কাপ মেন্স টুর্নামেন্টে ব্যয় করা আর্থিক বিবরণী প্রকাশের কথা জানিয়েছেন ফেডারেশন কর্তারা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।